প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ডিসেন্ট্রি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের মহাসচিব এবং ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফয়জুল ইসলাম চৌধুরী। চলুন কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। স্যার, ডিসেন্ট্রি অত্যন্ত কমন একটি রোগ। ডিসেন্ট্রিতে আক্রান্ত হননি এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু কারো কারো বেলায় ডিসেন্ট্রি বারবার হয়, দীর্ঘমেয়াদী হয় এবং কেউ কেউ মনে করেন তার সারা জীবন ধরেই ডিসেন্ট্রি হচ্ছে। শুরুতে যদি একটু বলে নেন যে ডিসেন্ট্রির কারণ কি, কেন হয় এটি? ডিসেন্ট্রি খুবই একটা কমন রোগ। ডিসেন্ট্রি হয় না এই ধরনের মানুষ পাওয়া যাবে না। আর আর এক ধরনের লোক ওনারা এসে বলে যে আমার ক্রনিক ডিসেন্ট্রি, 10 বছরের ডিসেন্ট্রি, 12 বছরের ডিসেন্ট্রি। আচ্ছা, প্রথম বলেন ডিসেন্ট্রিটা কি। যদি আপনার বারবার পায়খানা হয়, পায়খানার সাথে যদি আপনার রক্ত বা মিউকাস যায়, তখন আমরা বলি ওটা ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি প্রধানত দুই ধরনের। ডিসেন্ট্রি বলতে আমরা যেটা বুঝি, একটা হচ্ছে এমিবিক ডিসেন্ট্রি আর একটা হচ্ছে বেসিলারি ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি বলতে আমরা এই দুইটাই বুঝি, এবং এই ডিসেন্ট্রিগুলো দীর্ঘমেয়াদী না, এগুলো স্বল্পমেয়াদী ডিসেন্ট্রি। 3, 4, 5, 7 দিন ট্রিটমেন্ট না করেও যে চলে যেতে পারে, অথবা ইন্টেন্সিফাইড ফর্মে যদি হয়, জোরালোভাবে যদি আক্রান্ত হয় রোগী, তাহলে আপনার চিকিৎসা করার দরকার, এবং 5-7 দিনের ভিতরে এগুলো ভালো হয়ে যাবে। এই হচ্ছে ডিসেন্ট্রি। কিন্তু আরও ধরনের মানুষ আছেন আমাদের দেশে যারা বলেন যে আমার তো ক্রনিক ডিসেন্ট্রি। বলে কীভাবে ক্রনিক ডিসেন্ট্রি? আমার মলের সাথে সবসময় মিউকাস আম যায়, পেটে ব্যথা থাকে। আসলে ওগুলো কিন্তু ডিসেন্ট্রি না। তাহলে কি? হ্যাঁ, আর একটা রোগ আছে যেটা আমাদের দেশে মানুষের প্রায় দেখা যায়, এটাকে বলা হয় আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এটা এক ধরনের ফাংশনাল ডিজিজ, স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, অর্থাৎ নাড়ি ভুঁড়ির এক ধরনের ফাংশনাল রোগ। ফাংশনাল রোগ এই জন্য বলছি যে ওইটা পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু পাওয়া যাবে না, জীবাণু পাওয়া যাবে না, কোনো ধরনের আদার প্যাথোলজি পাওয়া যাবে না। যদি প্যাথোলজি পাওয়া না যায়, তখন আমরা বলি এটাকে ফাংশনাল ডিজিজ। এবং এই ডিজিজের একটা নেচার হচ্ছে আপনার মাঝে মাঝে মলের সাথে আম যাওয়া। এটা আইবিএসির একটি লক্ষণ, এটা কোনো ডিসেন্ট্রি নয়। ডিসেন্ট্রিতে যে রক্ত যায় এবং প্রচন্ড পেটের ব্যথা হয়, ক্র্যাম্পিং হয়, তখন করণীয় কি? তখন করণীয় হচ্ছে আপনার ডিসেন্ট্রি, আমি তো শুরুতেই বলেছি ডিসেন্ট্রি দুই ধরনের। একটা হচ্ছে এমিবিক ডিসেন্ট্রি, এটা হয় এক ধরনের অর্গানিজম দিয়ে, আর একটা হচ্ছে বেসিলারি ডিসেন্ট্রি, এটা হয় আরেক ধরনের অর্গানিজম দিয়ে। দুটা ডিসেন্ট্রির মাঝে বেসিলারি ডিসেন্ট্রিটা হচ্ছে এমিবিক ডিসেন্ট্রি থেকে আরও জোরালোভাবে হয়, এবং এইটা বেশি ক্ষতিকারক দিক। বেসিলারি ডিসেন্ট্রিতে আপনার মলের সাথে আম এবং প্রচুর পরিমাণে রক্ত যাবে, এবং তলপেটে ব্যথা করে হবে আপনার, পায়খানার ব্যাগ হবে। অনেক সময় শুধু ব্যথাই থাকবে, পায়খানার ব্যাগ হবে কিন্তু পায়খানা হবে না। অনেক সময় আপনার দেখা যায় যে পেশেন্ট অন্যান্য সাইডে সিস্টেমিক অন্যান্য কমপ্লেনগুলো তার চলে আসে। যেহেতু আপনার বারবার মল ত্যাগ করছেন, বারবার শরীরে পানীয় জিনিসটাও বেরিয়ে যাচ্ছে, তাই ফ্লুইড রিপ্লেসমেন্ট দিতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্টুলটাকে কালচার সেন্সিটিভ করতে হবে। যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আমি চিকিৎসা যেটা দিচ্ছি আর কি, যেটা বলছি, স্টুলটাকে কালচার সেন্সিটিভিটি করে যেইভাবে রিপোর্ট আসে ওইভাবে তার অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। কিন্তু ওইটা রিপোর্ট পেতে 2-3 দিন লেগে যাবে, অথবা যেখানে কালচার সেন্সিটিভ করার স্কোপ নেই, দুটো জিনিস। একটা হচ্ছে রিপোর্ট পেতে 2-3 দিন লেগে যাবে, এই 2-3 দিনে রোগী মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে। আর একটা হচ্ছে কালচার সেন্সিটিভ করার যেখানে স্কোপ নেই, তখন ক্লিনিশিয়ানগিরি করতে হবে। অর্থাৎ ইনভেস্টিগেশন ছাড়া যে চিকিৎসা, সেই চিকিৎসাটা তাকে দিতে হবে। বেসিলারি ডিসেন্ট্রি যে কমন যে ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক তাকে অ্যাপ্লাই করে দিতে হবে, এবং এতেই দেখা যায় আপনার 95%-এর বেশি আপনার রেসপন্স পেয়ে যাবেন। স্যার, এক্ষেত্রে আমাদের দেশে প্রচলিত যেটা অনেকেই করে থাকেন, যে ডিসেন্ট্রি হলে মেট্রোনিডাজল টাইপের কিছু অ্যান্টিবায়োটিক বা ওষুধ শুরু করেন কেউ কেউ নিজে নিজে, এবং 2-1 দিনে ভালো হয়ে গেলে সেটার কোর্সও কমপ্লিট করেন না। এ বিষয়ে আপনার মতামত কি? এটা ক্ষতিকর হতে পারে? এই বিষয়ে মতামত, যদি আপনার এই ডিসেন্ট্রিটা যদি আপনার এমিবিক ডিসেন্ট্রি হয়ে থাকে, তাহলে আপনার এটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, মেট্রোনিডাজল ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, নাম্বার 1।
নাম্বার 2 বেসিলারি ডিসেন্ট্রির সাথে অনেক সময় এমিবিক মিক্স থাকে, মিক্স ডিসেন্ট্রি। তো মিক্স ডিসেন্ট্রি থাকলে আপনার এমিবিক পোর্শনটা তার মেট্রোনিডাজোলে রেসপন্স করবে, এটা হলো নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে মেট্রোনিডাজোল। ডিসেন্ট্রিতে কী হয়, বারবার পায়খানার ব্যাগ হয়, বারবার পায়খানা হয়। এখন মেট্রোনিডাজোল ইটসেলফ ইজ কনস্টিপেটিং, তার নিজস্ব কেমিক্যালসের দ্বারা সে বাওয়েলটাকে কনস্টিপেট করে ফেলতে পারে। এখন মনে করেন যে এমিবিক ডিসেন্ট্রি তো এমনি হয়তো 2-3 দিন সেরে গেল বা বেসিলারি ডিসেন্ট্রি সেরে গেল, এর মাঝে মেট্রোনিডাজোলে ডিসেন্ট্রি না অন্য কিছু হলো, মেট্রোনিডাজোল তার কনস্টিপেটিংয়ের কোয়ালিটি দিয়ে বাওয়েল মুভমেন্ট বন্ধ করে দিল, রোগী মনে করে যে আমার তো ভালো হয়ে গেছে, যেটা অনেক সময় আইবিএস এর বেলায় হয়ে থাকে। এই কিন্তু কদিন পরে আবার দেখবে যে আবার যে কিংবা এই যে 1-2 দিন খেয়ে যে বন্ধ করে দেন, 1-2 দিন খেয়ে বন্ধ করা তো কোনো অ্যান্টিবায়োটিকের একটা অ্যান্টিবায়োটিক অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, অ্যাপ্রোপ্রিয়েট ডোজ, অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন, এই 3টা মেনে অ্যান্টিবায়োটিক খেতে হবে। আদারওয়াইজ অ্যান্টিবায়োটিকের একটা বিরূপ প্রতিক্রিয়া, রেজিস্ট্যান্স, এগুলো সৃষ্টি হবে। যেখানে যে অ্যান্টিবায়োটিক দরকার সেটা দিতে হবে, যেই ডোজের দরকার সেই ডোজ দিতে হবে, যে ডিউরেশনের দরকার সেই ডিউরেশনে দিতে হবে। আইবিএস রোগীরা তো অনেক লাইফ লং সাফার করে শুনি, অনেকের দীর্ঘমেয়াদী আছে, আসলে এর কি কোনো সমাধান নেই? আইবিএস তো এটার কোড নেম আইবিএস, আই ফর ইরিটেবল, বি ফর বাওয়েল, এস ফর সিনড্রোম। ইরিটেবল বাওয়েল সিনড্রোম, এই রোগটা হচ্ছে নাড়ি ভুঁড়ির স্টোমাক থেকে শুরু করে আপনার স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, এদের ফাংশনাল ডিজিজ, কোনো অর্গ্যানিক ডিজিজ না। অর্গ্যানিক ডিজিজ না বলতে আমি এটা বুঝতে চাচ্ছি কোনো প্যাথোলজি পাওয়া যাবে না, অ্যান্ডোস্কোপি করে কিছু পাওয়া যাবে না, বায়োপসি করে কিছু পাওয়া যাবে না, স্টুল এক্সামিনেশন করে কিছু পাওয়া যাবে না, অন্যান্য ইনভেস্টিগেশন করে প্রো ইনফ্ল্যামেটরি ইনভেস্টিগেশন করে আপনার কিছুই পাওয়া যাবে না। এইটা হচ্ছে আইবিএস। মানে এটা কোনো জীবাণু ঘটিত রোগ নয়, জীবাণু ঘটিত মানে কোনো ধরনের অর্গানিক কোনো রোগ নয়। এটা হচ্ছে ফাংশনাল মানে স্টোমাক এবং নাড়িভুঁড়ির যে কর্ম, যে তার যে কর্মগতি, এই গতিতে একটু পরিবর্তন আসে। পরিবর্তন আসলেই আপনার মনে করেন যে রোগীর যে সিমটমগুলো আসে, ওই সিমটমগুলোকে আমরা তখন ওই পরিবর্তন আসলেই ওই সিমটমের মিলে যে রোগটা হয় ওইটাকে আমরা আইবিএস বলি। যেমন করে নাড়িভুঁড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে এর মুভমেন্টটা যদি বেড়ে যায় তাহলে হয়তো লুজ মোশন হবে। মুভমেন্ট আবার কয়েক ধরনের মুভমেন্ট আছে, প্রতি 24 ঘন্টা একটা বড় মুভমেন্ট হয়। ওই বড় মুভমেন্টটা যদি আপনার ঠিকভাবে না হয় তাহলে হয়তো আপনার মল ত্যাগে সমস্যা হবে, অথবা স্টোমাকে যদি সমস্যা হয় তো স্টোমাকে তখন গ্যাসিয়াস একটা সেন্সেশন আসবে স্টোমাক থেকে। এই সব কিছু মিলায় আবার যদি মুভমেন্টটা খুব এই নাড়িভুঁড়ি যদি মাংসপেশিগুলো যদি খুব কনস্ট্রিক্টেড স্পাজম হয়ে থাকে তাহলে পেইন হবে। তো এইভাবে যে পেইন, অ্যাবডোমিনাল ব্লোটিং, কনস্টিপেশন, লুজ মোশন, এইগুলো সব কিছু মিলে আমরা বলি এটাকে ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আইবিএস। এটা একটা সিনড্রোম। তো এর থেকে মুক্তির উপায় কি? যেহেতু এটা কোনো জীবাণু ঘটিত না যে আপনি একটা অ্যান্টিবায়োটিক বা কোনো অ্যান্টিভাইরাল বা কিছু দিবেন ভালো হয়ে যাবে, সম্ভব না। তার এটা কি খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং ওষুধ এর সমন্বয়ে আপনারা চিকিৎসা দিয়ে থাকেন, সেটি কি আসলে? এবং আপনার লাইফস্টাইল এবং কাউন্সিলিং, এটার আপনার প্রথমেই হচ্ছে যে এটা কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টর থাকে। মানে যার আইবিএস রোগটা আছে তার সবসময় হয়তো সে ওই রোগে সাফার করবে না, ওই সিমটমগুলো সাফার করবে না। জীবনে কোনো সময় সে সেই সিমটমগুলো সাফার করবে, কোনো খাদ্যাভ্যাস এই সিমটমগুলো দিয়ে সাফারিংস হয়। যে কারণে সাফার করবে ওই কারণগুলো থেকে দূরে থাকতে হবে। অনেক সময় দেখা গেলো যে আপনার সে রিচ ফুড খেলে পরে সাফার করলো, তো রিচ ফুড খাওয়াটা কমায় দিতে হবে। আরও দুধ খেলে এটা বাড়ে, অনেক সময় দুধ খেলে সাফার করে দুধ খাওয়াটা কমায় দিতে হবে, ওটা আবার ল্যাকটোজ ইনটলারেন্স সেপারেট জিনিস। অনেক সময় দেখা যায় যে শাকসবজি, সালাদ এগুলো খেলে সাফার করে, এগুলো কমায় দিতে হবে। অ্যাংজাইটি, টেনশন এগুলাতে পড়লে এগুলো সাফার করে, এগুলো রিলিভার দিতে হবে। এই একটা। দ্বিতীয় কথা হচ্ছে যদি সাফারিংস হয়, অ্যাকর্ডিং টু সাফারিংস তাকে ট্রিটমেন্ট দিতে হবে। লুজ মোশন হলে লুজ মোশন না হওয়ার জন্য যে ওষুধ ওইটা দিতে হবে টেম্পোরারিলি। কনস্টিপেশন হলে কনস্টিপেশন রিলিভ করার জন্য টেম্পোরারিলি। এদিকে গ্যাস হলে গ্যাস টেম্পোরারিলি। আর মুভমেন্টটাকে নর্মালাইজ করার জন্য, শিডিউল মুভমেন্ট করার জন্য কিছু ড্রাগ আছে, মেভেবেরিন মনে করেন। এই মেভেবেরিনটা আমরা মাঝে মাঝে দিয়ে থাকি। সবচেয়ে বড় কথা হচ্ছে কারোর কোনো রোগ হলে একজন রোগী চিকিৎসকের কাছে কেন আসে? আমি চিন্তা করে দেখেছি চিকিৎসকের কাছে আসে তার 3টি কারণে। প্রথম কারণ যে আমার রোগটি হচ্ছে, সে খুব ভয় পেয়ে যায় আমার যে রোগটি হলো এই রোগে কি আমি মরে যাব কিনা। দ্বিতীয় হচ্ছে
আমার যে রোগটি হলো এই রোগে আমি কি ব্যাড বাউন্ড, আমার লাইফ কি অথর্ব হয়ে আমি কি অথর্বে পরিণত হবে কিনা। তৃতীয় কারণ আছে এই রোগ আমাকে সাফারিংসে ফেলে দিয়েছে, এই সাফারিংস থেকে আমি মুক্তি পাবো কিনা। এখন সবচেয়ে আনন্দের কথা হচ্ছে আইবিএস একটা রোগ, এই রোগ আপনাকে কখনো মৃত্যুমুখে পতিত করবে না। অর্থাৎ এই রোগ দিয়ে মানুষ মরে না, মানুষ তো মরবেই, অন্য কারণে মরবে, এই রোগ দিয়ে মরবে না। দ্বিতীয় হচ্ছে এই রোগ দিয়ে ব্যাড বাউন্ড হবে না। তৃতীয় হচ্ছে 3 নম্বরটাই মাঝে মাঝে সাফারিংসে রাখবে, সেটিও চিকিৎসকের পরামর্শ মতো চললে চিকিৎসা নিলে এটাও কমে যাবে। আরেকটা এই রোগ কমার আরেকটা হচ্ছে এই রোগের নিয়ে বেশি গবেষণা, ওই রোগীর বেশি স্মরণ করতে নেই। এই রোগকে নিয়ে যদি আপনি সবসময় মনে রাখেন, স্মরণ করেন, তো রোগও আপনাকে বারবার স্মরণ করবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক প্রয়োজনীয় পরামর্শ দিলেন। আপনাকেও ধন্যবাদ আমাকে এই স্টুডিওতে আসার জন্য, এনটিভি গ্রুপকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডিসেন্ট্রি ও আইবিএস সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের উপকারে এসেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। এখন আমরা যে এটা দেখাবো সেটাকে আমরা বলি অ্যাডভান্স বোট পোজ। এর আগে আমরা এই জিনিসটা করেছিলাম, কিন্তু ইটস মোর অ্যাডভান্স। এই অ্যাডভান্সটাও আমরা এর আগে সিকোয়েন্সে আমরা করেছিলাম, কিন্তু এটা কোন সিকোয়েন্সে, যেহেতু এটা আমরা বলি মেনটেন্যান্স ফেজে কোন জায়গায় গিয়ে এই জিনিসটা করতে হবে, মানে সেট করতে হবে, দ্যাটস ইম্পর্ট্যান্ট। এখন এই সিকোয়েন্সের এই জায়গাটা হচ্ছে আপনাকে অ্যাডভান্স বোট পোজটাকে করতে হবে। বোট পোজের সুবিধা হচ্ছে, এই বোট পোজের সুবিধা হচ্ছে এটা আপনার লোয়ার ব্যাকটাকে তো স্ট্রেংথেন করবে, এর সাথে হচ্ছে অ্যাবডাক্টার্স আর অ্যাডাক্টার্স মাসল, দুইটা মাসলকে একই সাথে স্ট্রং করবে। এবং ইনডাইরেক্টলি যে জিনিসটা হবে, ইট উইল বেনিফিট ইউর হিপ মাসল। কারণ হিপ মাসল যদি উইক থাকে, লোয়ার ব্যাক ইঞ্জুরি উইল ফলো। আমার যাতে অনেক দিন ধরে লোয়ার ব্যাক ইঞ্জুরি থাকে, দ্য হিপ মাসল গেটস উইকার। এই জন্য একই সাথে দুইটাকে স্ট্রং এবং ফ্লেক্সিবল করতে হবে। এখন দেখুন যে এক্সারসাইজটা আমরা কীভাবে করছি। ওকে, রেডি, গো। ইয়েস, ওকে, আপ। ইয়েস, যখন এই অবস্থা হবে আপ, তখন দুই পাটা ফ্লেয়ার হয়ে যাবে। ওকে ওকে দেন এখন যে দুই পাটা হয়ে যাবে, ক্লোজ হবে, কিন্তু মাটিতে পড়বে না। এগেন ব্রিথ ইন, ওকে, ব্রিথ আউট, এখন নেমে যাবে। তার মানে কি দুইবার ফ্লেয়ার হবে, একবার ক্লোজ হবে, যেটা শূন্যই থাকবে। এর পরেরটা হতেছে নেমে যাবে। এখন আবার দেখাচ্ছি কীভাবে করছে। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। ইয়েস, এই দুইটা সিকোয়েন্স মিলে হচ্ছে একটা সিকোয়েন্স, এটাকে আমরা বলি অ্যাডভান্স বোট পোজ। এখন আবার দেখুন জিনিসটা কীভাবে করছি। গো আপ, ওকে। এইটার সময় যে জিনিসটা হচ্ছে লোয়ার ব্যাক কিন্তু কন্ট্রাক্ট হচ্ছে, এবং ফ্লেয়ার করার সময় যে জিনিসটা হচ্ছে আপনার অ্যাবডাক্টার্স মাসলটা অ্যাক্টিভেট হচ্ছে। ওকে, উইদাউট অ্যাডাক্টার মাসল অ্যাক্টিভেট হচ্ছে, এবং লোয়ার ব্যাক থেকে টেনশনটা আমরা কমিয়ে দিচ্ছি উইথ দ্য অ্যাক্টিভেশন অফ দ্য হিপ মাসল। ওকে, ব্রিথ ইন, ইয়েস, ব্রিথ আউট, ওকে, আপ। This is a very good exercise for the lower back, hip muscle, abductors, adductors. প্রত্যেকটা মাসল যদি আপনার স্ট্রং থাকে, আপনার কখনোই কিন্তু লোয়ার ব্যাক কোনো সমস্যা হবে না। অনেকে লোয়ার ব্যাকটাকে ঠিক করার জন্য শুধু লোয়ার ব্যাকের মুভমেন্টগুলো করছে, এতে কিন্তু দেখবেন যে ওই পরিমাণ হয় না, বেনিফিট হয় না। দ্য রিজন ইজ আপনার হিপ মাসলটা স্ট্রং না, আপনার অ্যাবডাক্টার্স মাসল উইক, আপনার অ্যাডাক্টার্স মাসল উইক, আপনার পেলভিক ফ্লোর ইজ উইক। তার মানে কী হয়, সব কিছু মিলে যখন সব উইকনেস থাকে, একটা জায়গাকে যদি আপনি ফোকাস করে হিল করতে চান, সম্ভব না। আমরা আনুষঙ্গিক সব কিছুকে আমাদের হিল করতে হবে, তাহলে জিনিসটা দেখা যাবে ইট উইল বি এ পার্মানেন্ট হিলিং। এখন এক্সারসাইজটা ইজ ভেরি গুড ইন দিস সিকোয়েন্স, যাতে কী হচ্ছে আপনার লোয়ার ব্যাক ইজ গেটিং মোর স্ট্রঙ্গার। তো দিস ইজ নট এ ফ্লেক্সিবল মুভমেন্ট, এটা হচ্ছে স্ট্রেংথেন মুভমেন্টস। প্রিয় দর্শক, আমরা জানি ডাবের পানি অত্যন্ত পুষ্টিকর একটি পানীয়। চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের পরামর্শ শুনি। ডাবের পানি কেন খাবেন, কতটা খাবেন? ডাব আমাদের দেশের অতি পরিচিত একটি ফল। ডাবের পানি পান করেন না এমন লোক খুঁজে পাওয়া ভার। ডাবে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম ক্লোরাইড এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদান। ডাবে উচ্চমাত্রায় পটাশিয়াম রয়েছে। এই উচ্চমাত্রা পটাশিয়াম থাকার কারণে বমি হলে আমাদের শরীর থেকে যে প্রয়োজনীয় খনিজ উপাদানটা বের হয়ে যায়, ডাব তা ঘাটতি পূরণ করতে সহায়তা করে। এ কারণে বমিটিং, ডায়রিয়া এবং তীব্র গরমে ডাব উল্লেখযোগ্য পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
ডাবে যে পরিমাণ পটাশিয়াম রয়েছে তা যে কোনো পটাশিয়াম ইলেকট্রোলাইট ইনব্যালেন্স রোগীদের ক্ষেত্রে উল্লেখযোগ্য সহায়তা হিসেবে পালন করে থাকে। ডাবের মধ্যে পর্যাপ্ত খনিজ লবণ থাকার কারণে যে কোনো বয়সের মানুষ, বিশেষ করে শিশু থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত সহজেই তা গ্রহণ করতে পারেন। ডাবের পটাশিয়াম থাকার কারণে তা আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডাব আমাদের দেহকোষগুলোকে সতেজ ও সজীব রাখতে সাহায্য করে, রক্ত চলাচলকে বাড়িয়ে দেয় এবং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ বাড়ায়, ফলে ত্বকের প্রতিটি কোষ হয়ে ওঠে প্রাণবন্ত। অনেকের ধারণা ডাব ডায়াবেটিক রোগীরা খেতে পারবে না, কিন্তু ধারণাটি মোটেও সত্যি নয়। ডাবে কোনো চর্বি বা কোলেস্টেরল না থাকার কারণে ডায়াবেটিক রোগীরা অতি সহজেই এটি গ্রহণ করতে পারবেন, কিন্তু উচ্চমাত্রার পটাশিয়াম থাকার কারণে অনেক কিডনি রোগী বা দীর্ঘদিন ধরে যারা কিডনির বিভিন্ন রোগে আক্রান্ত, ডায়ালাইসিস চলছে, এই ধরনের রোগীরা ডাবের পানি গ্রহণ করতে পারবেন না। কারণ পটাশিয়াম থাকার কারণে কিডনি নেফ্রাইটিসের উপরে এই পটাশিয়াম জমা হয়ে চাপ বাড়াবে, ফলে শরীর থেকে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশনে বাধা পাবে। ডাবের পানিতে অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদানের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আমাদের হাড়ের গঠনকে মজবুত করে রাখে, যা আমাদের ত্বক, চুল ও নখের সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে। ডাবের পানির এত গুণাগুণ অনেকেই জানেন না। কোনো কারণ ছাড়াই যদি কেউ ডাবের পানি নিজের অজান্তেই 1 গ্লাস নিয়ে থাকেন, তাও তিনি পটাশিয়াম ও সোডিয়ামের ভারসাম্য রক্ষা করে শরীরের একটি ইলেকট্রনিক সমতা আনতে পারেন, যার ফলে বিভিন্ন অঙ্গগুলোকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে সুস্থ, সবল ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শরীরটাকে সুস্থ রাখতে ব্যায়ামের বিকল্প নেই, আর ব্যায়ামের জন্য প্রতিদিন অন্তত 30 মিনিট করে সপ্তাহে 5 দিন হাঁটাই যথেষ্ট। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্ব আপনাদের জন্য যা দিয়ে সাজানো হয়েছে, কিছু ফ্যামিলিয়াল ডিজিজ আছে যাদের মাল্টিপল নিউমারাস পাথর হওয়ার প্রবণতা থাকে। এটাকে বলি ফ্যামিলিয়াল বা মেটাবলিক অ্যাবনর্মালিটি, যেটা পারিবারিক সূত্রে সে পেয়ে থাকে, যেটা শিশুদের ক্ষেত্রে হয়, অল্প বয়স্কদের ক্ষেত্রে হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।